বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে কি সবাই সত্যিই স্বাধীন? আপনার মনে হতে পারে মানচিত্রে সীমানা থাকা মানেই একটি দেশ সার্বভৌম, কিন্তু সম্প্রতি ক্রেমলিনের অন্দরমহল থেকে আসা একটি রিপোর্ট পুরো বিশ্বের ভূরাজনীতি বা জিওপলিটিক্সকে কাঁপিয়ে দিয়েছে। ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং রাশিয়ার প্রভাবশালী নীতি নির্ধারক ম্যাক্সিম ওরেকসিন দাবি করেছেন, আজকের পৃথিবীতে মাত্র 4টি দেশ আছে যারা সত্যিই সভারেন বা সার্বভৌম। বাকি সব দেশ কোনো না কোনোভাবে পাপেট বা নিয়ন্ত্রিত। এই তালিকায় ভারতের নাম সবার উপরে কেন? কেন এই তালিকায় ব্রিটেন, ফ্রান্স বা জাপানের মতো শক্তিধর দেশ নেই? আজ আমরা এই রহস্যের ময়না তদন্ত করব। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। বন্ধুরা, বিষয়টি নিয়ে গভীরে যাওয়ার আগে আমাদের সব থেকে আগে বুঝতে হবে এই বিস্ফোরক কথাটি আসলে কে বলেছেন। তার পরিচয় না জানলে এই বক্তব্যের গুরুত্ব বোঝা সম্ভব নয়। এই ব্যক্তিটি হলেন ম্যাক্সিম ওরেকসিন। সাধারণ কোনো আমলা নন, বরং রাশিয়ার বর্তমান অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক পলিসি তৈরির মাস্টারমাইন্ড হলেন এই মানুষটি। ক্রেমলিনের অন্দরমহলে তাকে ভ্লাদিমির পুতিনের অত্যন্ত বিশ্বস্ত এবং প্রভাবশালী ইকোনমিক আর্কিটেক্ট হিসেবে চেনা হয়। রাশিয়ার বৈদেশিক বা ইনভেস্টমেন্ট পলিসি কোন দিকে যাবে তার অনেকটাই নির্ধারিত হয় ওরেকসিনের হাত ধরে। সম্প্রতি রাশিয়ার একটি হাই প্রোফাইল গ্লোবাল ফোরামে বক্তব্য রাখার সময় তিনি এক চাঞ্চল্যকর ভূরাজনৈতিক থিওরির সামনে এনেছেন, যা পশ্চিমা দেশগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে। আপনারা এখন স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখছেন সেটি ভালো করে লক্ষ্য করুন। এখানে ওরেকসিন খুব স্পষ্টভাবে একটি ভবিষ্যৎবাণী করেছেন। তার মতে, আগামী কয়েক দশকের মধ্যে পৃথিবীতে উন্নয়ন বা ডেভেলপমেন্টের একমাত্র আসল মাপকাঠি জিডিপি হবে না, বরং হবে সভারেনিটি বা সার্বভৌমত্ব। তিনি যুক্তি দিয়েছেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব যেভাবে চলেছিল সেই পুরনো ওয়ার্ল্ড অর্ডার বা বিশ্ব ব্যবস্থা এখন ভেঙে চুরমার হয়ে গেছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আজ অকেজো। ওরেকসিনের মতে পৃথিবী এখন এমন এক যুগে প্রবেশ করেছে যেখানে শুরু হয়েছে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট বা যোগ্যতমের ঊর্ধ্বতন। অর্থাৎ এই লড়াইতে তারাই টিকে থাকবে যাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অন্য কেউ নিয়ন্ত্রণ করে না। ওরেকসিন সতর্ক করে দিয়েছেন এবং বলেছেন, এই নতুন মেরুকরণের দৌড়ে যেসব দেশ নিজেদের সার্বভৌমত্ব বা স্টেট সভারেনিটি রক্ষা করতে পারবে না, তারা মানচিত্রে আলাদা দেশ হিসেবে থাকলেও বাস্তবে কোনো বড় শক্তির দাসে পরিণত হবে। তাদের রাজনীতি, অর্থনীতি, এমনকি সংস্কৃতিও পরিচালিত হবে দূরবর্তী কোনো বিদেশি শক্তির নির্দেশে। আর ঠিক এই জায়গাতেই ভারত, রাশিয়া, চীন এবং আমেরিকার গুরুত্ব অন্য সবার থেকে আলাদা। ওরেকসিনের এই বিশ্লেষণের সবথেকে চমকপ্রদ দিক হল সার্বভৌমত্বের সংজ্ঞা। তার মতে সার্বভৌমত্ব মানে শুধু একটি নির্দিষ্ট ভূখণ্ড বা নিজের দেশের পতাকা ওড়ানো নয়। এটি আসলে একটি বহুমাত্রিক ধারণা, যার 3টি অত্যন্ত গভীর স্তর রয়েছে। আর এই 3টি ফিল্টারে যখন আপনি বিশ্বের দেশগুলোকে যাচাই করবেন, তখনই আসলে সত্যটা সবার সামনে আসবে। প্রথম স্তর হলো স্টেট সভারেনিটি বা রাজনৈতিক সার্বভৌমত্ব। এখানে প্রশ্নটা খুব সহজ কিন্তু কঠিন। আপনার দেশের সরকার কি সত্যিই স্বাধীন? তারা কি নিজেদের দেশের স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে, নাকি তাদের প্রতিটি পদক্ষেপ নির্ধারিত হয় হোয়াইট হাউস কিংবা ব্রাসেলসের মতো অন্য কোনো বিদেশি শক্তির ক্যাপিটালে? ওরেকসিন বলেছেন, পৃথিবীর অনেক দেশই আজ কেবল নামে স্বাধীন, কিন্তু তাদের প্রশাসনিক সিদ্ধান্তের হ্রাস রয়েছে অন্য কারো হাতে। তারা আসলে এক একটি পাপেট স্টেট বা পুতুল সরকার। দ্বিতীয় স্তরটি হলো কালচারাল আইডেন্টিটি বা সাংস্কৃতিক পরিচয়। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম পয়েন্ট। ওরেকসিন বিশ্বাস করেন, যে জাতি নিজের সংস্কৃতি এবং ঐতিহ্য ভুলে যায় তারা কখনো সার্বভৌম হতে পারে না। আপনার দেশের মানুষ কি নিজেদের ভাষা, ইতিহাস এবং মূল্যবোধ নিয়ে গর্বিত, নাকি তারা পশ্চিমা সংস্কৃতির জোয়ারে গা ভাসিয়ে দিয়ে নিজেদের মৌলিক পরিচয়টা হারিয়ে ফেলেছে? রাশিয়ার মতে একটি দেশ তখনই শক্তিশালী হয় যখন তার শিকড় শক্ত থাকে। ভারত বা রাশিয়ার মতো দেশগুলো আজও তাদের নিজস্ব সিনেমা, সঙ্গীত এবং জীবন দর্শন ধরে রেখেছে, যা তাদের একটি স্বতন্ত্র সিভিলাইজেশন স্টেট হিসেবে টিকিয়ে রেখেছে। তৃতীয় এবং বর্তমান সময়ের সবথেকে গুরুত্বপূর্ণ স্তর হলো ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক্যাল ইন্ডিপেন্ডেন্স। আজকের যুগে আপনি প্রযুক্তিতে স্বাধীন না হলে আপনার সার্বভৌমত্ব বিপন্ন। ওরেকসিন প্রশ্ন তুলেছেন,
আপনার দেশের নাগরিকদের গোপনীয় ডেটা কি আপনার নিজস্ব সার্ভারে সুরক্ষিত? আপনার দেশের পেমেন্ট সিস্টেম কি অন্য কোনো দেশের উপর নির্ভরশীল? যদি আপনার অর্থনীতি বা টেকনোলজি বিদেশের দয়ায় দাঁড়িয়ে থাকে, তবে বিপদের সময় তারা আপনার দেশের সুইচ অফ করে দিতে পারে। ওরেক্সিন দাবি করেছেন, যখন আমরা এই 3টি কঠোর ফিল্টারে বিশ্বের দেশগুলোকে যাচাই করি, তখন দেখা যায় শুধুমাত্র ইন্ডিয়া, ইউএসএ, চায়না এবং রাশিয়া এই 4টি দেশই সফলভাবে উত্তীর্ণ হয়েছে। একেই বলা হচ্ছে কোয়াড্রিপোলার ওয়ার্ল্ড মডেল। তিনি বলেছেন, এই 4 মহাশক্তি বাদে বাকি দুনিয়ার দেশগুলো হয় আমেরিকার সিকিউরিটি আমব্রেলা বা নিরাপত্তার ছাতার নিচে অসহায়ভাবে বসে আছে, নয়তো তারা ঋণের এমন এক জালে জর্জরিত যে মুখ ফুটে প্রতিবাদ করার ক্ষমতাও তাদের নেই। এখন আপনাদের মনে এই প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। তাহলে জাপান, জার্মানি, ফ্রান্স বা ব্রিটেনের মতো উন্নত দেশগুলো কোথায় গেল? তারা তো অর্থনীতি এবং প্রযুক্তিতে বিশ্বের শিখরে রয়েছে। কিন্তু রাশিয়ার এই কঠোর ভূরাজনৈতিক থিওরি অনুযায়ী ইউরোপ এখন কার্যত আমেরিকার একটি এক্সটেনশন বা বর্ধিত অংশ মাত্র। আপনারা স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখছেন সেটি একটু মন দিয়ে দেখুন। এখানে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ আজ কেন তাদের সার্বভৌমত্ব হারিয়েছে। এর প্রধান কারণ হলো তাদের নিরাপত্তার জন্য সম্পূর্ণভাবে ন্যাটো এবং আমেরিকার উপর নির্ভরশীলতা। ওরেক্সিন খুব কড়া ভাষায় একটি কথা বলেছেন, যা আমাদের ভাবিয়ে তোলে। তিনি বলেছেন, ইউরোপীয়রা বিলাসিতার বিনিময়ে তাদের সার্বভৌমত্ব বিক্রি করে দিয়েছে। এর মানে কি? গত কয়েক দশক ধরে ইউরোপ তাদের ডিফেন্স বাজেট কমিয়ে সেই টাকা খরচ করেছে সোশ্যাল ওয়েলফেয়ারে। তারা নাগরিকদের ভালো রাস্তা দিয়েছে, ফ্রি ইউনিভার্সিটি দিয়েছে, চমৎকার হেলথ কেয়ার দিয়েছে। অর্থাৎ তারা একটি অত্যন্ত আরামদায়ক জীবন বেছে নিয়েছে। কিন্তু বিনিময়ে তারা নিজেদের রক্ষার দায়িত্ব তুলে দিয়েছে আমেরিকার হাতে। ওরেক্সিনের মতে, আজ যদি আমেরিকা তার হাত সরিয়ে নেয়, তবে পুরো ইউরোপ সামরিকভাবে ধসে পড়বে। তাদের নিজস্ব কোনো শক্তিশালী ডিফেন্স পলিসি নেই, যা দিয়ে তারা আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো বড় সিদ্ধান্ত নিতে পারে। একই করুণ অবস্থা জাপানেরও। টেকনোলজিতে তারা বিশ্বসেরা হতে পারে, কিন্তু ভূরাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে জাপান আজও আমেরিকার ইচ্ছার বাইরে এক পা ফেলার ক্ষমতা রাখে না। তাদের সংবিধানেই এমন সব বিধিনিষেধ রয়েছে যা তাদের কার্যত আমেরিকার একটি সুরক্ষা বলয়ের মধ্যে বন্দি করে রেখেছে। রাশিয়ার চোখে এটা কোনো সাফল্য নয়, বরং এটা হলো এক বিশাল জিওপলিটিক্যাল ট্র্যাজেডি। কারণ যে দেশ নিজের সীমানা রক্ষা করার জন্য অন্যের উপর নির্ভর করে, যে দেশ শেষ পর্যন্ত নিজের ভাগ্য নিজে লিখতে পারে না, সেই দেশ কখনো সভারেন হতে পারে না। এবার আসি ভারতের কথায়। কেন রাশিয়া ভারতকে এই এলিট তালিকায় রেখেছে? ওরেক্সিন এবং খোদ পুতিন বারবার ভারতের স্ট্র্যাটেজিক অটোনমির প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ভারত প্রমাণ করেছে যে তারা রাশিয়ার থেকে তেল কিনবে, আবার আমেরিকার সাথে ক্রিটিক্যাল টেকনোলজি নিয়ে চুক্তিও করবে। ভারত কোনো ব্লকের অংশ নয়। পুতিন এই আর্টিকেলে ভারতকে একটি পাওয়ার হাউস হিসেবে বর্ণনা করেছেন। রাশিয়া জানে যে ভারত কারো নির্দেশে চলে না। গত কয়েক বছরে ইউক্রেন যুদ্ধ হোক বা গাজা পরিস্থিতি, ভারত সবসময় নিজের ন্যাশনাল ইন্টারেস্ট বা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এটাই হলো প্রকৃত সার্বভৌমত্ব। ভারত প্রমাণ করেছে যে তাদের বৈদেশিক নীতি বা ফরেন পলিসি তৈরি হয় সাউথ ব্লকে, ওয়াশিংটনে নয়। বন্ধুরা, ওরেক্সিনের পুরো বক্তৃতার মধ্যে সবথেকে আধুনিক এবং গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি উঠে এসেছে তা হলো ডিজিটাল সার্বভৌমত্ব। একটু ভেবে দেখুন তো, আজ আপনার হাতে থাকা স্মার্টফোনের সমস্ত পার্সোনাল ডেটা, আপনার লোকেশন, এমনকি আপনার আর্থিক লেনদেনের তথ্য যদি অন্য কোনো দেশের সার্ভারে জমা থাকে, তবে আপনি কি নিজেকে সত্যিই একজন স্বাধীন নাগরিক বলতে পারেন? রাশিয়া এই জায়গাতেই ভারতকে বিশ্বের 1 নম্বর গেম চেঞ্জার হিসেবে দেখছে। আপনারা স্ক্রিনে যে নিউজ আর্টিকেলটি দেখছেন সেটি ভারতের ভবিষ্যৎ পরিকাঠামো বা ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এক বড় সত্য তুলে ধরছে। ওরেক্সিন বলেছেন, 21 শতকে সার্বভৌম হতে গেলে আপনার নিজের দেশের ডেটাবেস আপনার নিজের মাটির উপর থাকতে হবে। ভারত ঠিক সেই পথে এগোচ্ছে। আজ আমাদের কাছে ইউপিআইয়ের মতো এমন এক পেমেন্ট সিস্টেম আছে যা বিশ্বের অনেক উন্নত দেশের কাছেও স্বপ্ন। আমরা আজ আর মাস্টার কার্ড বা ভিসার মতো বিদেশি গেটওয়ের উপর নির্ভরশীল নই। এছাড়া ভারতের নিজস্ব স্পেস প্রোগ্রাম এবং নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম নাভিক ভারতকে একটি দুর্ভেদ্য ডিজিটাল কবচ দিচ্ছে। আমরা একটু
পরিকল্পিতভাবে সিলিকন ভ্যালির একচেটিয়া আধিপত্য কমিয়ে নিজেদের পরিকাঠামো তৈরি করছি। রাশিয়ার মতে এই ডিজিটাল স্বয়ংসম্পূর্ণতাই হলো আসল স্বাধীনতা। কিন্তু লড়াইটা শুধু প্রযুক্তিতে নয়, লড়াইটা অর্থনীতিতেও। ভারত আজ আর শুধু বিদেশের বাজারের দিকে চেয়ে বসে থাকা কোনো এক্সপোর্ট নির্ভর দেশ নয়। আমাদের অভ্যন্তরীণ চাহিদা বা ইন্টারনাল কনজাম্পশন এতই শক্তিশালী যে বিশ্বের অন্য প্রান্তের অর্থনীতিতে মন্দা বা রিসেশন এলেও ভারতের অর্থনীতির চাকা থমকে থাকবে না। ভারতের মধ্যবিত্ত সমাজের এই বিশাল ক্রয় ক্ষমতা ভারতকে এক অনন্য অর্থনৈতিক সুরক্ষা দেয়। ওরেক্সিনের ভাষায় এই ডিজিটাল এবং অর্থনৈতিক স্থিতিশীলতার সংমিশ্রণই ভারতকে বিশ্বের সেই 4 জন ভাগ্যবিধাতার সারিতে বা গ্লোবাল সুপার পাওয়ারের তালিকায় জায়গা করে দিয়েছে। এখন একটা বড় প্রশ্ন ওঠে, ওরেক্সিনের এই বিশ্লেষণ কি কিছুটা চরমপন্থী বা রেডিক্যাল? অনেকে বলতেই পারেন যে তুরস্ক, সৌদি আরব বা ইরানের মতো দেশগুলোও তো আজকাল আন্তর্জাতিক মঞ্চে বেশ স্বাধীনভাবে কথা বলছে, তারা কেন এই তালিকায় নেই? কিন্তু ওরেক্সিনের যুক্তি এখানে খুব প্র্যাকটিক্যাল। তার মতে কোনো দেশের সদিচ্ছা থাকলেই সে সার্বভৌম হতে পারে না। সার্বভৌম হওয়ার জন্য প্রয়োজন একটি বিশাল আয়তনের অর্থনীতি এবং একটি মজবুত টেকনোলজিক্যাল ব্যাকবোন, যা বিপদের সময় ভেঙে পড়বে না। তুরস্ক এবং সৌদি আরব রাজনৈতিকভাবে কিছুটা স্বাধীন হওয়ার চেষ্টা করলেও সামরিক প্রযুক্তি বা অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে তারা এখনও আমেরিকা বা চীনের মতো দেশগুলোর উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল। ভারতের মতো বিশাল অভ্যন্তরীণ বাজার এবং রাশিয়ার মতো সামরিক শক্তি তাদের কারোরই নেই। এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে আমাদের মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের একটি কথা মনে পড়ে যায়। আইনস্টাইন একবার আক্ষেপ করে বলেছিলেন যে যতদিন পৃথিবীতে সার্বভৌম রাষ্ট্র বা সভারেন স্টেট টিকে থাকবে ততদিন যুদ্ধ বা ওয়ার অনিবার্য। এর কারণ হলো যখনই একাধিক দেশ নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখতে চাইবে তখনই তাদের মধ্যে স্বার্থের সংঘাত ঘটবে। যখন দুটি বড় দেশ মনে করে তারা কারোর কাছে মাথা নত করবে না, তখন সংঘাত বা কনফ্লিক্ট এড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। রাশিয়া আজ ওরেক্সিনের মাধ্যমে বাকি বিশ্বকে এক নতুন বার্তা দিচ্ছে। তারা বলছে যে তোমরা যদি সত্যি সার্বভৌম হতে চাও তবে পশ্চিমা বিশ্বের ওপর নির্ভরতা কমাও এবং আমাদের টেকনোলজি ও সিকিউরিটি মডেল গ্রহণ করো। রাশিয়ার এই অফার আসলে এক নতুন ধরনের কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে। তবে এবারের লড়াইটা শুধু আদর্শের বা ভূখণ্ডের নয়, এই লড়াইটা হলো কন্ট্রোল বা নিয়ন্ত্রণের। কে কার ডেটা নিয়ন্ত্রণ করবে, কে কার পেমেন্ট সিস্টেম নিয়ন্ত্রণ করবে এবং শেষ পর্যন্ত কার হাতে গ্লোবাল ডিসিশন মেকিংয়ের চাবিকাঠি থাকবে, এটাই হলো 21 শতকের আসল যুদ্ধ। সবশেষে একটা কথা বলতেই হয়, সার্বভৌমত্ব কোনো উপহার নয়, এটা অর্জন করতে হয়। ভারত গত 75 বছরে তিলে তিলে এই স্বাধীনতা অর্জন করেছে। রাশিয়ার এই রিপোর্ট আমাদের মনে করিয়ে দেয় যে বিশ্বমঞ্চে ভারতের গুরুত্ব আজ আকাশচুম্বী। কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি রাশিয়ার এই কোর কান্ট্রি থিওরির সাথে একমত? আপনার কি মনে হয় তালিকায় অন্য কোনো দেশের নাম থাকা উচিত ছিল, নাকি আপনি মনে করেন ইউরোপের দেশগুলো এখনও স্বাধীন? আপনাদের যুক্তিপূর্ণ মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন এবং এই ধরনের গভীর জিওপলিটিক্যাল অ্যানালিসিসের জন্য সাবস্ক্রাইব করুন অদ্ভুত অথচ বাস্তব। আমি সুশোভন, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।